দর্শক, আমরা এই মুহূর্তে আছি চাঁদের হাট এগ্রোতে। এখানে আমাদের সাথে রয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাজীব চক্রবর্তী। তো স্যার, কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি স্যার। আপনার কাছ থেকে আমরা একটা জিনিস জানতে চাইবো যে অনেক খামারিরা এখন বর্তমানে দুধ কম পাচ্ছে, বা একটা গাভী থেকে আসলে বেশি দুধ পেতে হলে কি করতে হবে? ধন্যবাদ। আপনি একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন কথা বলছেন। আমরা যে ডেরি খামারগুলো জকিগঞ্জে বেশ কিছু ডেরি খামার গড়ে উঠছে খুবই অর্গানাইজড ওয়েতে, এবং সরকারি সহযোগিতা এবং আমাদের উৎসাহে আমরা খামারিদেরকে উৎসাহিত করেছি। একটা ডেরি খামার দুধ উৎপাদন বাড়ানোর জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঘাস লাগবে। ঘাস ছাড়া আপনি খামার করতে পারবেন না। এবং জকিগঞ্জে এই জন্য আমরা সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি এবং এর সফলতা কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে। আমরা যে গাভীকে বলি আপনি দানাদার খাদ্য দিবেন, কিন্তু শুধুমাত্র দানাদার খাদ্যের উপর নির্ভর করে আপনি খামার লাভবান করতে পারবেন না। আপনাকে ঘাস খাওয়াতে হবে। আমরা বলি একদম নিদেন পক্ষে না পারলেও আপনাকে দৈনিক একটা গাভীকে মোটামুটি 14 থেকে 16 কেজি ঘাস খাওয়াইতে হবে। এবং আমরা গ্রসভাবে বলি যে এক আঁটি ঘাসকে আঞ্জা দিয়ে ধরলে যতটুক হয় অতটুকু আপনি ঘাস দিবেন এবং পর্যাপ্ত ঘাস দিবেন। এতে করে আপনার গরুর দুধ উৎপাদন বাড়বে, গরুর প্রজনন ক্ষমতা বাড়বে, বছর বছর বাচ্চা পাবেন, দুধের কোয়ালিটি ভালো থাকবে। খাবারের দাম, দানাদার খাদ্যের দাম তো অত্যাধিক। তো এই মুহূর্তে যদি খামারিরা সম্পূর্ণ ঘাসের উপর নির্ভরশীল হয়, এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা তেমন হবে না, তবে দানাদার খাদ্যের একটু প্রয়োজন আছে। আমরা একটা দানাদার খাদ্যের যে হিসাবটা আমরা বলি যে বেশি খাওয়াবেন না, তাহলে আপনি লসে পড়ে যাবেন। দানাদার খাদ্যের যে হিসাবটা আমরা বলি, প্রথম 1 কেজি দুধ উৎপাদনের জন্য 1 কেজি দানাদার আপনাকে দিতে হবে। আর এরপরে প্রতি 3 কেজি দুধের জন্য 1 কেজি দানাদার। আপনাকে আরও ক্লিয়ার করার জন্য আমার খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলি যে একটা গাভী যদি মনে করেন আপনি 22 লিটার দুধ দেয়, তাইলে আপনি প্রথম 1 কেজি দুধের জন্য 1 কেজি দানাদার খাদ্য দিলেন, তাহলে থাকে আর 21 কেজি। তাহলে ওখানে 3 কেজি হিসাব করে দিলে আরও 7 কেজি। তার মানে ওই গরুকে আপনি 8 কেজি দানাদার খাদ্য এবং পর্যাপ্ত ঘাস দিলে এটার উৎপাদন আপনার ভালো হবে। মনে করেন এই যে 22 কেজি, এই গাভীটা মনে করেন 22 কেজি দুধ দিচ্ছে, তো এটাতে আমরা দানাদার খাদ্য দিব 8 কেজি, সর্বোচ্চ 8 কেজি। আর ঘাসের পরিমাণ যখন বাড়তে থাকবে আপনি কেজি আরও কমাইতেও পারবেন, 5-6 কেজি এনাফ। সর্বোচ্চ 8 কেজি। এর বেশি দানাদার আপনি দিলে প্রাথমিকভাবে আপনি একটু দুধ বেশি পাবেন। এরপরে হবে কি, গরুটা মোটা হতে থাকবে, তার ওভারিতে চর্বি জমা শুরু করবে, তার বাচ্চা দানিতে যে চর্বি জমা শুরু করবে। প্রথম দিকে যখন আপনি দুধ বেশি পাবেন, এর পরবর্তীতে এই গরু আর সহজে হিটে আসবে না, এটা মোটা হয়ে যাবে এবং সেটা আর ইকোনমিক্যালি প্রফিটেবল থাকবে না। আর কি কি স্যার করলে আসলে গাভী থেকে দুধ বেশি? একটা জিনিস হচ্ছে, একটা যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য মেশিনগুলো যেরকম তাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনার ডেরি খামারও একটা ইন্ডাস্ট্রি যদি আপনি ধরেন, এটা হচ্ছে তার মেশিন। আর তার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, তার ওলান বা আডারটা, এটার স্বাস্থ্য ঠিক রাখলে আপনার খামার লাভবান থাকবে। ওলানে প্রবলেম মানে আপনার গরুটা শেষ, আপনি এখান থেকে আর লাভবান হতে পারবেন না। গরুটা কালো হবে, আপনার ইকোনমিক্যালি লস হবে এবং আস্তে আস্তে খামারটা উঠে যাবে। আচ্ছা স্যার, ওলানটা কিরকম হলে আসলে একটা গাভী থেকে দুধ বেশি পাবে? হ্যাঁ, আমরা যেটা সাইন্টিফিক্যালি আমাদের যে বিজ্ঞানীরা আছেন, ডেরি সায়েন্সের যে বিজ্ঞানীরা, ওনারা বলেন একটা গরু তার জেনেটিক মেরিট তো অবশ্যই আছে, কিন্তু আপনার এজ এ হোল আমরা একজন কৃষক হিসাবে একজন সাদা চোখে কিভাবে দেখতে পারবো যে গরুর যে ওলানটা আছে, ওলানের এখানে দেখবেন আপনি একটা সামনে দিয়ে একটা মোটা নালির মতো আছে, সেটাকে আমরা বলি মিল্ক ভেইন। এই মিল্ক ভেইনটা প্রমিনেন্ট থাকবে। গরুর যে 4টা বাট আছে, বাটগুলো মাটির দিকে তাক করা থাকবে, সেটা যদি সাইডের দিকে চলে যায় তার দুধ উৎপাদন ক্ষমতা কমবে। তারপর গরুটা ট্রায়াঙ্গুলার হবে। আপনি যখন গরুর পিছন দিকে দাঁড়াবেন তখন তাকে ত্রিভুজের মতো লাগবে, তার পিছন দিকে চ্যাপ্টা থাকবে, সামনের দিকটা কোণা থাকবে। গরুর যে রিবস, যে পাঁজরগুলো আছে, 2-1টা পাঁজর দেখা যাবে। এতে করে আমরা উন্নত উৎপাদনের গরুগুলো বুঝতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনি গরুকে কমফোর্ট দিলে, মানে তাকে আরাম দিলে সে আপনাকে উৎপাদন দিবে। তাকে দেখেন এখানে ফ্যান দেওয়া আছে, তাকে যখন গরম বেশি পড়বে বেশি গোসল করাইতে হবে অন্তত 3 বার, তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, তাকে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে, ট্রিটমেন্টের ব্যাপার আছে। সর্বমুদ্রা কথা হচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। একটা বিষয়, এই যে ম্যাট দেওয়া রয়েছে, এই ম্যাটটা তো দিলেও আরাম হবে। হ্যাঁ অবশ্যই। আমরা এখানে বলি যে গরুকে ছেড়ে পালতে পারলে সবচেয়ে ভালো, তাকে ব্যায়ামের জায়গা দিতে হবে, এক্সারসাইজের জায়গা দিতে হবে। আর ম্যাটটা কেন দিই, সে যদি এই যে সিমেন্টের যে ফ্লোরটা দেখেন, অনেক খসখসে একটা ফ্লোর, এখানে সে যখন দীর্ঘক্ষণ দাঁড়াই থাকে তাহলে তার খুঁটটা ক্ষয় হয়, এতে করে তার সেন্সেশন তৈরি হয়। সেন্সেশন তৈরি হলে দেখবেন গরুটা পিঠটাকে কুজা করে দাঁড়ায় আছে, সে যখনই আরাম পাবে না সে দুধ উৎপাদন দিবে না।
আচ্ছা স্যার, এই যে গরু বলছেন বাহিরে চড়ানোর জন্য, বাহিরে কি সম্পূর্ণ মুক্ত অবস্থায় চড়ালে এগুলো থেকে দুধ পাওয়া যাবে? দুধ বাড়বে, দুধের কোয়ালিটিটা ভালো হবে। আমরা সম্পূর্ণ মুক্ত বলি এই জায়গায়, যেহেতু আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, আমরা অনেক জায়গা পাই না। আমরা বলি সেমি স্কেভেঞ্জিং। সে এখানে খাবে, কিছুক্ষণ একটু বাইরে ঘুরবে, সূর্যের আলো তার গায়ে লাগবে, ভিটামিন ডি তৈরি হবে, তার দুধের কোয়ালিটি ভালো থাকবে, তার বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়বে, সে সুস্থ থাকবে। আচ্ছা, এই যে এই পদক্ষেপগুলোর সাথে তো রয়েছে বিভিন্ন রোগ ব্যাধি। একটা গরু সুস্থ সবল ছাড়া তো আসলে দুধ ভালো পাওয়া যাবে না। তো কোন কোন কাজ করে একটা গরুকে সুস্থ সবল? হ্যাঁ, আমি আপনার এই প্রসঙ্গটা আপনি খুবই ইম্পর্টেন্স রাখেন। তার ম্যানেজমেন্টটা প্রথম ভালো থাকতে হবে। আমরা বলি আপনার খামারে যাতে কোনো রোগ প্রবেশ করতে না পারে, এটার জন্য আপনাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, মশা মাছির উপদ্রব যাতে না থাকে এটা করতে হবে। আপনার ফার্মের যে গোবরগুলো আছে এগুলো বায়োগ্যাস প্ল্যান্টে চলে গেলে হবে। তারপর হচ্ছে আপনার আশেপাশে মশারি দিয়ে নেটিং থাকতে হবে। আপনারা জানেন ইদানিং এলএসডি একটা রোগ ছড়াচ্ছে, ওটা মশা মাছি আঠালি এগুলো দ্বারা সরায়। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, কৃমির উপদ্রব কম হবে। তারপর তাকে গোসল করে রাখতে হবে অ্যাজ এ হোল, তার যাতে রোগ না হয় এবং সে যাতে সুস্থ থাকে, সে যাতে ঘাসের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিনগুলো পায়, এদিকে নজর রাখবেন। স্যার, এই যে একটা বাছুরকে মানে ভালো দুধ দেওয়ার জন্য প্রথম থেকে কিভাবে ফিট করে গড়ে তুলতে? হ্যাঁ, আমরা একটা কথা বলি, আপনার বাছুর হচ্ছে আপনার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট। আপনার যে ফিমেল বাছুরটা যদি হয়, সেকে যদি আপনি তার বডি ওয়েটের 10% যদি দুধ খাওয়ান, তার পর্যাপ্ত পুষ্টি তাকে দেন, কৃমিনাশক প্রয়োগ করে রাখেন, তাকে ঠিকমতো গ্রুমিং করেন, লোমগুলো করেন, যত্ন আত্তি করলে তার থেকে সে ভালো একটা বাছুর আপনি পাবেন। এটা আপনার ফার্মের জন্য ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট, সে ভালো দুধের গাভী হবে। আর যদি মেল বাচ্চা হয়, পুরুষ বাচ্চা হয়, তাহলে কোরবানির সময় ভালো দামে তাকে বেচতে পারবেন। আচ্ছা, এই যে বলছিলেন কত কেজির জন্য কত কেজি দুধ খাওয়াতে হবে বলছিলেন? আমরা বলছি বাছুরের বডি ওয়েটের 10%। একটা বাছুর যদি 40 কেজি ওজন নিয়ে জন্মায়, তাকে ডেলি 4 কেজি দুধ আপনাকে মাস্ট খাওয়াইতে হবে। আচ্ছা, এর চেয়ে বেশি খাওয়ালে কি কোনো সমস্যা হবে? বেশি খাওয়ালে সমস্যা হবে না। অনেক সময় বেশি দুধ খেলে সে পাতলা পায়খানা করে, তো এই ক্ষেত্রে হইলে সে একটু দুর্বল হয়ে পড়ে। আমাদেরকে খেয়াল রাখতে হবে তার ন্যূনতম চাহিদা হচ্ছে বডি ওয়েটের 10%। এর বেশি খেলে সমস্যা হবে না, তবে আস্তে আস্তে বাড়াতে হবে। আচ্ছা, তাহলে বলা যায় যে এই যে যারা ওলানের মধ্যে বাছুরকে দিয়ে দুধ খাওয়ায়, এর চেয়ে ফিডিং করে দুধ খাওয়ানোকে বলে। ফিডিং করে দুধ খাওয়ানোটা ভালো। কেন আমরা বলি এগুলো যেহেতু বেশি দুধের গাভী, আমরা বলি তাদের যখন আপনি দুধ দোহান করবেন, তার আড়ারের মধ্যে কোনো দুধ থাকতে পারবে না, সম্পূর্ণ দুধ নিষ্কাশন করতে হবে এবং যত দ্রুত সম্ভব। এতে আমরা মেশিন মিল্কিংটাকে বেশি উৎসাহিত করি। আর আমাদের যে গাভীর বাছুরগুলো আছে, তারা যেহেতু উন্নত জাতের গাভীর বাছুর, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ দুধ খাওয়াইতে হয়। আমরা বলি যে এখান থেকে দুধ মিল্কিং করে ফিডার মিল্কিংয়ের মাধ্যমে আপনি নজরদারিতে রাখতে পারবেন। রেকর্ড কিপিং খামারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার গরু কখন হিটে আসতেছে, কখন বাছুরটা জন্মালো, কখন তার বয়স 3 মাস হলো, কখন তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, কখন তাকে ভ্যাকসিন দিতে হবে এবং কখন তাকে দুধ ছাড়াতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দুধ ছাড়ানো। আমরা বলি যে গাভী আবার প্রেগনেন্ট হলে বাচ্চা দেওয়ার 2 মাস আগে, পরবর্তী বাচ্চা দেওয়ার 2 মাস আগে তাকে ড্রাই পিরিয়ড বা দুধ ছাড়াই ফেলতে হবে, যাতে করে তার আডারটাকে রেস্ট দেওয়া, পরবর্তী উৎপাদনটা যাতে ভালো মতো পাওয়া যায়। স্যার, অনেকে তো এই যে প্রেগনেন্ট অবস্থায় 7-8 মাস পর্যন্ত আমরা দেখি যে ওলান থেকে দুধ নিচ্ছে, তো এটা কিরকম দেখতেছে? না, আমরা বলি যে 7-9 মাসে সে বাচ্চা দিবে আনুমানিক। 7 মাস গেলে আপনি দুধটা আর দহনে যাবেন না, আস্তে আস্তে ড্রাইং অফ করবেন। তবে উন্নত জাতের যে আমাদের গাভীগুলো আছে, তাদের একটা প্রবলেম হয়েছে, তাদের দুধ বন্ধ করা অনেক কষ্টের। তো আমরা আমাদের খামারিরা অভিজ্ঞ আছেন, আমরা বলি যে আমাদের আমরা যারা এক্সপার্ট আছি, আমাদের ডাক্তার আছেন, আমরা যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছি, আমাদের সাথে যোগাযোগ করে আমরা সমন্বিতভাবে বৈজ্ঞানিকভাবে দুধ ছাড়ানোর যে তার খাবারের পরিমাণ কমায় আনতে হবে, তাকে শুকনা খাবার বেশি দিতে হবে। এতে করে আমরা একটা ম্যানেজমেন্টের মাধ্যমে দুধ কমাই আনতে পারবো। আচ্ছা স্যার, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো যে অবশ্যই তো বাসস্থানও ভালো থাকা দরকার। তো বাসস্থানের ক্ষেত্রে অনেকে এই যে যেমনটা রয়েছে হাফ ওয়াল দেওয়া রয়েছে, তো অনেক জায়গায় সম্পূর্ণ চালা থাকে, তো কোনটাতে আসলে কি? আমরা একটা জিনিস আপনাকে দেখবেন সায়েন্স ফলো করতে হবে। যেমন সায়েন্স মনে হচ্ছে বাতাসের মুভমেন্ট, তাহলে আমরা এই জায়গাটা খালি রাখছি কেন? যাতে বাতাসটা এই দিক থেকে ঢুকে এদিকে চলে যায়। আমরা বলি যে বাতাস সাধারণত উত্তর থেকে দক্ষিণে আসে, আর আমরা বলি যে পাশ হইতে হবে উত্তর থেকে দক্ষিণ, যাতে বাতাসটা বা উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর, যাতে বাতাসটা ঢুকে চলে যায়, যাওয়ার সময় যাতে গরুর গায়ে লাগে। তাহলে ওয়ালটা এখানে একটু ভুল হয়েছে, আর একটু নিচু থাকবে, তাহলে বাতাসটা গরুর গায়ে লাগলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, যদি সম্পূর্ণ ওয়াল না দেয়াই হয় তাহলে কেমন হয়? না, সম্পূর্ণ ওয়াল না দিলেও ভালো হয়, কিন্তু আমরা ওয়াল অন্তত 3 ফুট বা 1.5 ফুট দিতে বলি এই জন্য
যে রোডেন্টের উৎপাত হয়। আপনারা জানেন যে এখানে কিছু আমাদের খড় স্টক থাকে বন্যাকালীন বা আপৎকালীন মুহূর্তের জন্য আমাদের খাবার স্টক থাকে, ভিটামিন থাকে, এগুলো অনেক সময় ইঁদুর বা অন্যরা এসে খেয়ে ফেলতে চায়, এদের মাধ্যমে অনেক রোগ জীবাণু আসে। আমরা এখানে রোডেন্ট যখন আসে, যে ইঁদুরগুলো চলে আসে, আমরা সাইন্টিফিক্যালি দেখতে ইঁদুর 1.5 ফুটের বেশি জাম করতে পারে না, ওই জন্য আমরা বলি 1.5 ফুটের বেশি দিবেন না, মানে 1.5 ফুটের বেশি দিবেন না। আর অনেক সময় শামুক ঢুকে যায়, শামুকের মধ্যে আবার কৃমির ডিম চলে আসে, এটা একটা বড় বড় বিষয়। আমরা মূলত আমরা মোদ্দা কথা খামারিদেরকে বলবো হাঁটু সমান, আপনার হাঁটু সমান ওয়ালটা হবে আপনার হাঁটু সমান, আর বাকিটা থাকবে যাতে বাতাস চলাচল করতে পারে, তাহলে আমাদের গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। আর একটা ইম্পর্টেন্ট দিন দেখেন, গরুটা জাবর কাটতেছে, আপনি ঘাস দিবেন জাবর কাটবে, সে যত বেশি, আমরা এদেরকে বলি রিগার্জিটেড অ্যানিমেল, তারা জাবর কাটা প্রাণী, তাহলে সে যত বেশি জাবর কাটবে তার লালা তত ভিতরে যাবে, তার হজম শক্তি বাড়বে, তার উৎপাদন ক্ষমতা ভালো থাকবে, তার পাকস্থলী ভালো থাকলে তার পুরো বডি ভালো থাকবে, এটা বলি। আর একটা জিনিস হচ্ছে, দুধ দহন করার পরে আমরা বলি যে আপনি কাঁচা ঘাস দিয়ে রাখবেন। দুধ দহন করার পরে যে দুধের বাটটা যেটা আছে, এই যে দেখেন, এই যে দুধের যে বাটটা আছে, তার দুধের বাটটার মধ্যে যে ছিদ্রটা আছে, ছিদ্রটা বন্ধ হইতে বেশ কিছু সময় লাগে, তাহলে ওই সময় যদি সে শুয়ে পড়ে, তাহলে ফ্লোরের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো তার বাটের মধ্যে ঢুকে ম্যাস্টাইটিস তৈরি করবে, গরুটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন দুধ দহন করবেন, গরু যাতে অন্তত আরও আধা ঘন্টা দাঁড়াই থাকে, এই জন্য সামনে কাঁচা ঘাস দিয়ে রাখবেন, সে খাবে, সে আনন্দ থাকবে, ফুর্তিতে রাখতে হবে গরুকে, তাকে আপনি কমফোর্ট দিবেন, সে আপনাকে প্রোডাকশন দিবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। পরিশেষে জানতে চাইবো, একজন নতুন খামারি আসলে কিভাবে খামার পরিচালনা করলে লাভবান হবে? আচ্ছা, আমি যারা নতুন খামারি যারা আছেন তাদেরকে বলবো, আপনারা এখন উদ্যোক্তা হন, উদ্যোক্তা হয়ে আসছেন, আমরা আপনার সাধুবাদ জানাই, আমরা স্বপ্নের কৃষি টিভিকে ধন্যবাদ জানাই তাদের প্রচারের জন্য। ইতিমধ্যে আমরা নিজেরাও টের পেয়েছি, অনেক তরুণ উদ্যোক্তা বিদেশ ফেরত মানুষ তারা উদ্যোগে এসেছেন। আপনারা বুঝে শুনে খামারে নামবেন, আমাদের প্রাণী সম্পদ অফিসে ট্রেনিংয়ে আসবেন, আপনারা বুঝে শুনে নামবেন, অভিজ্ঞতা নিয়ে নামবেন, হুড়মুড়িয়ে নামার দরকার নেই। আপনি আগে বুঝেন, একটা খামারে আসেন, ওই খামারের যে সকাল থেকে বিকাল পর্যন্ত যে কার্যক্রম সেগুলো আপনি দেখেন, দেখার পরে তাদের থেকে অভিজ্ঞতা নেন, তারপর কোথায় ভালো গরু পাওয়া যায়, কিভাবে ভালো গরু পাওয়া যায়, কিভাবে ভালো গরু চিনা যায়, এটা আপনারা দেখবেন। অথবা আপনি যদি ভালো জাতের গরু উৎপাদন করতে চান, আমাদের কৃত্রিম প্রজনন ব্যবস্থা আছে, এর মাধ্যমে বুঝে শুনে আমাদের সাথে যোগাযোগ করে প্রাণী সম্পদের ট্রেনিং নিতে পারেন। যেখানে ট্রেনিং নেওয়া যায়, সোজা কথা হচ্ছে ভাই, আপনি যখন নামতে যাবেন, এটা একটা বড় ইনভেস্টমেন্ট, এটা ছেলে খেলা না, ইনভেস্টমেন্টে নামার সময় অভিজ্ঞতা নিয়ে নামবেন, আপনি অবশ্যই সফল হবেন। আমরা সব সময় আপনাদের সাথে আছি, আমরা হোয়াটসঅ্যাপে আমরা নক করলে আমরা উত্তর দিই, আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে এছাড়া আমাদের যে বিভিন্ন কৃষিভিত্তিক মিডিয়াগুলো আছেন ওনারা প্রচার করতেছেন, আমরা সবাই সম্মিলিতভাবে নিশ্চয়ই এগিয়ে যাব। সকলকে অনেক ধন্যবাদ।